আপনি কি কোনো পুরুষদের মধ্যেকার কিছু প্রবলেম, মানে কমন প্রবলেম বা জেনারিক প্রবলেম আইডেন্টিফাই হ্যাঁ আছে। আজকের পুরুষের মধ্যে যেটা নেই সেটা প্রাইড। ওকে, যে আমি পুরুষ, একটা গর্ব। মানে আজকের পুরুষের না ওইটা না থাকা কি ভালো নয়? একেবারে ভালো নয়। মেয়েদের মধ্যে আছে তো, আমরা নারী, আমরা সব পারি। পুরুষের আছে নাকি? আজকে এই রেট্রো পুরুষ হতে গিয়ে পুরুষ সব সর্বনাশ করে দিয়েছে, আর সারাক্ষণ দেখানো হচ্ছে মেয়েদের পায়ের কাছে বসে আছি। কেন, কি কারণ? এত তোল্লাই তো আরো কিছু ছিল না। এসব সাপারেশন টাপারেশন বড় বড় কথা এসি সেমিনার হলেই শুনতে ভালো লাগে, বলে লাভ নেই। হ্যাঁ, এত আসলে দেওয়া হয়েছে আইন, এত সুবিধা, আর ইউজ হলেই মিস ইউজ হবে, হবেই, জানা কথা। আইনগুলোকে কি একটু শিথিল করার প্রয়োজন? শিথিল হচ্ছে তো, যেটা 498টা 498A হলো। ভারতবর্ষের কিন্তু রেশিও 1000+1020 এখন নারী আর পুরুষ। হ্যাঁ, 1000 পুরুষে না না, এই যে বলি আপনাদের নিশ্চয়ই 1000 পুরুষে 1020 নারী। অত দেখবেন এই জন্য কিন্তু এখন বেটি বাঁচাও চলেন, কথা কেউ বলে না, দেখবেন খারাপ লাগে, খুব খারাপ লাগে। ফোন করে তখন আপনি ঠিক আছে, আপনি আমি একটাই কথা বলি, হ্যাঁ কিন্তু না, সাহায্য তো করতে পারি না, কারণ সেটা আমার এথিক্সে বাদে। আর আমি কিন্তু না ওরকম দুমুখো সাপ টাইপের নই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিল্টার্ড নয়েজ। আমি শরদিন্দু। আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন পডকাস্ট, এবং এই ভিডিওটা নিয়ে আমি নিজে ভীষণভাবে এক্সাইটেড। যার সাথে আজকে আমরা কথা বলেছি তিনি হলেন অল বেঙ্গল মেন্স ফোরামের প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্য। আজকে নারীর অধিকার নিয়ে সারা বাংলায় এবং ভারতবর্ষে অনেকেই সরব, এবং নারীরা নিজেরা নিজেদের অধিকার বোধ সম্পর্কে অনেক বেশি সচেতন। কিন্তু খুব গুটি কয়েক মানুষ আছেন যারা পুরুষদের অধিকার বোধ নিয়ে অনেক বেশি সরব এবং পুরুষকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করতে কর্মরত। এই জার্নির পায়োনিয়ার হলেন নন্দিনী ম্যাম, এবং ওনার দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে, এবং আপনাদের জেনুইন ফিডব্যাকটা আমাদের কমেন্ট বক্সে জানান। চলুন দেখতে থাকি। ওয়েলকাম ম্যাম আমাদের চ্যানেল ফিল্টার্ড নয়েজে। আমরা সিরিয়াসলি ভীষণ, আমার ভালো লাগছে আজকে আপনাকে আমাদের পডকাস্টে পেয়ে। কেমন আছেন? খুব ভালো আছে, আর আমার খুব ভালো লাগছে, কারণ আমি সবসময় এরকম সুযোগ খুঁজি যেটাতে সবসময় আরেক দল নতুন মানুষের কাছে পৌঁছে যেতে পারি। কারণ অবভিয়াসলি আপনাদের তো একটা খুব বড় নিশ্চয়ই দর্শক কুল আছে, যেটাকে বলে অডিয়েন্স বেস। তাহলে অবভিয়াসলি এরকম ভাবার কোনো কারণ নেই যে আমরা এই কাজটা কিছু বছর ধরে করছি বলেই সবার কাছে পৌঁছতে পেরেছি। হয়তো আপনাদের মাধ্যমে আরও কিছু মানুষের কাছে পৌঁছবো, হয়তো আরও কিছু মানুষের সাহায্য হবে, আরও অনেক মানুষ যারা হয়তো এরকম ধরনের অসুবিধার মধ্যে আছেন আমাদের কথা জানবেন, জেনে হয়তো আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন বা আমাদের সঙ্গে আবার যোগাযোগ করবেন, তাদের হয়তো উপকারে লাগতে পারবো। বা এই অ্যাওয়ারনেস, এটা তো এই কাজটা কিন্তু জানেন তো ভীষণ একটা সচেতনতামূলক কাজ, যেটা হয়তো তাদের মধ্যে খানিকটা অ্যাওয়ারনেস জাগাবে, তারা মনে করবেন এটা দরকার। প্রথমেই বুঝতে হবে এটা কিন্তু কোনো নারী পুরুষের দ্বন্দ্বের কাজ নয়, এটা সচেতনতামূলক একটা কাজ। তাদের মধ্যে আবার হয়তো খানিকটা অ্যাওয়ারনেস ছড়াবে। কাজে আমি সবসময় খুব ভালো লাগে আমার কেউ যদি এরকম আমাকে সাক্ষাৎকার নিতে আসেন, যে আরও কিছু মানুষের কাছে ছড়িয়ে পড়া যাবে, এটাই একমাত্র উদ্দেশ্য। কিন্তু নিশ্চয়ই ম্যাম। তো এই অল বেঙ্গল মেন্স ফোরাম, তার ভিশনটা কি করে তৈরি হলো, আর ভিশনটা কি যদি একটু? দেখুন, ভিশনটা তৈরি হওয়ার গল্প প্রায় সবাই জানেন, এখন যারা আমাকে চেনেন অল বেঙ্গল মেন্স ফোরামকে জানেন। আমি এরকমই ছিলাম, নতুন করে যে হঠাৎ একটা পুরুষ অধিকার কর্মী হয়ে উঠলাম এরকম নয়। আমি একটু ডাকাবুকো, একটু সত্যি কথা বলি, একটু প্রতিবাদী চিরকালই ছিলাম। তো কিন্তু তখন এই সব তো জানতাম না যে পুরুষ অধিকার বলে কিছু হয়, খায় বা গায়ে মাখে, এটা প্রশ্নই ওঠে না। তারপরে ধীরে ধীরে কিছু মানুষের সঙ্গে পরিচয়, সেখান থেকে এই কাজে আসা। কিন্তু আমি কিন্তু চিরকাল এটা মনে করে এসেছি যে বিদেশের কথা তো তখন কিছুই জানতাম না, এখন জানি যে বিদেশেও এটা সমানভাবেই সত্যি। জানতাম যে আমাদের দেশে কিন্তু পুরুষ মানুষ স্যান্ডউইচ, তখন এটা বুঝতাম না যে নিপীড়িত, তখন বুঝতাম স্যান্ডউইচ, যে মা এবং বউয়ের মাঝখানে পড়ে স্যান্ডউইচ, খানিকটা সব মেয়েদের 10টা মেয়ের মাঝে পড়ে গেলে একটা পুরুষ মানুষ একটুখানি চুপচাপ। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম দেখতাম কি বাংলা এম.এর ক্লাসে বা বাংলা অনার্সের ক্লাসে হয়তো 20টা মেয়ে 2টো ছেলে, সেই ছেলে দুটো না কিরকম একটা ঘাবড়ে রয়েছে, বলবো না মাথা নিচু করে, সবসময় ঘাবড়ে থাকে একটু, এরম একটা দেখেছি সবসময়। কিন্তু সেটাকে কখনো ভাবিনি যে অধিকার খর্ব হচ্ছে, কারণ তখন না চিত্রটা অন্যরকম ছিল, মেয়েরা বোধহয় এত এরকম অ্যাগ্রেসিভ ছিলেন না।
মেয়ে অন্যরকম ছিলেন, তখন অনেকটাই বন্ধুত্বের সম্পর্ক ছিল। কিন্তু এটা সবসময় দেখেছি যে যতই আমরা বলছি না যে পুরুষতান্ত্রিক সমাজ নিশ্চয়ই আজও অনেক জায়গাতেই আছে, নেই একদম বলবো না, অস্তিত্ব নেই, কিন্তু মেয়েরা না তখন এরকম ছিলেন না, অথচ সেই যুগটা কিন্তু পুরনো ছিল। মেয়েরা অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ছিলেন, অনেক সহনশীল ছিলেন, অনেক সম্মান করতেন পুরুষ মানুষকে, সে দিনটা অন্যরকম ছিল। তবুও আমার মনে হতো যে বিয়ে হলেই বিবাহিত পুরুষের না একটা দ্বন্দ্ব উপস্থিত হয়। মেয়েদের কিন্তু শাশুড়ির সঙ্গে একটা চিরকালীন অধিকার বোধের লড়াই চিরকাল ছিল, কিন্তু মেয়েদের কিন্তু কোনোদিনও শ্বশুর বাড়ি বাপের বাড়ির দ্বন্দ্ব ছিল না। মেয়েদের কাছে দেখবেন যেই মেয়ে জানেন তো আগেকার দিনেও হয়তো 10 বছর বাপের বাড়ির মুখই দেখতে পাননি, যাওয়াই হয়নি, সে নিজের সংসারে জড়িয়ে পড়ার কারণেই হোক, দূরত্বের কারণেই হোক, বা বাবা মা নেই সেই কারণেই আর যাওয়া হয়নি, তবু একটা মেয়ের কাছে বাপের বাড়ির যে মূল্য, বাপের বাড়ি বললে যে মুখে আলো জ্বলে ওঠে, কোনোদিন শ্বশুর বাড়ি সে জায়গা নিতে পারেননি। এ কিন্তু সত্যি, মানে সব মেয়ে নিজের মনেও হাড়ে হাড়ে জানেন যে বাপের বাড়ির একটা আলাদা জায়গা। বাপের বাড়ি শ্বশুর বাড়ি নিয়ে মেয়েদের মনে অন্তত কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু ছেলে একটি বিয়ে হলেই আজীবন মনে একটা ভয় তার ছিল যে মা আর বউয়ের বনিবনা যদি না হবে। বেশিরভাগ ক্ষেত্রেই হয় না, খুব কম যাদের হয়েছে সেই পুরুষরা জানেন যে জীবনটা কত সুখের, কত মসৃণ, কত ভালো। তো বেশিরভাগই তো হয় না, জেনারেলি এটা অধিকার বোধের লড়াই আসে, যে তাদের না খুব মুশকিল, তাদের সারাটা জীবন ওরম করেই কেটে যায়। আবার তার স্ত্রী যখন শাশুড়ি হন, হয়তো ছেলে, আবার ছেলের বউ, আবার সেই স্ত্রী শাশুড়ি হলেন, তিনি আবার তার মায়ের জায়গাটা নিলেন, তার সেই পুরুষ মানুষটির কান ভরতে থাকলেন, ছেলের বউ এলো, আবার সেই সংসারে একই দ্বন্দ্ব। অর্থাৎ পুরুষ মানুষের জীবনটা কিন্তু এরকম করেই কেটে যাচ্ছে। তার মানে কি সেখানে তার খুব অধিকার খর্ব হয়েছে না, কিন্তু মানসিক একটা দোলাচল, দ্বন্দ্ব, বা সংসারে সবসময় একটা অশান্তির পরিবেশ কিন্তু হয়ে রইল। আমার দয়া করে কেউ ভুল বুঝবেন না, কারণ আমার কথা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি ভুল মানে হয়, আমায় ট্রোল করা হয়, কিন্তু ভেবে দেখবেন বাড়ির পুরুষদের আমি ভাবতে বলবো, আর বাড়ির মেয়েরাও যারা এর মধ্যে দিয়ে গেছেন তারা দেখবেন আমি ভুল বলছি কি ঠিক বলছি। নারীর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, নারী যখন বউ হয়ে ঢোকেন তিনি তখন আলাদা থাকতে চান শাশুড়ির থেকে, আর সেই নারী যখন শাশুড়ি হন তিনি ভাবেন আমি একসাথে থাকবো, ছেলের বউয়ের সঙ্গে আমি একসাথে থাকবো, ছেলে আমার সঙ্গে থাকবে, বউ নেই। এইখানে নারীর আসল দ্বন্দ্বের শুরু। মানে তিনি বিবাহিত যখন হয়ে ঢুকছেন তিনি ভাবছেন আমি শাশুড়ি থেকে কি করে তার স্বামীটিকে নিয়ে আলাদা হব, বা শাশুড়ির শাসন মানবো না, বা একসাথে না থাকলে ভালো হয়। সেই মেয়েটি যখন শাশুড়ি হন তিনি ভাবেন আমার ছেলের বউ কেন আমার কথা শুনবে না, আমার ছেলেকে এবং ছেলের বউকে আমার শাসনে থাকতে হবে এবং সবাই মিলে একসঙ্গে থাকবো। এই একটা মস্ত ফ্যালাসির জায়গা। তো এগুলো ভেবেছি চিরকাল, তারপরে প্ল্যাটফর্ম পেয়েছি, এসেছি, দেখেছি এই লড়াইটা কত জরুরি। তখন আস্তে আস্তে কাজ করতে করতে জেনেছি যে লিগালি হোক, ফিজিক্যালি হোক, মেন্টালি হোক, সোশ্যালি হোক, পুরুষ মানুষ কিন্তু খুব ডিপ্রাইভড। করতে করতে আজকের দিন এসেছে, এবং আমাদের এখন একটাই ভিশন যে পুরুষ মানুষকে সব অধিকার দিতে হবে। তার জন্য ভারতবর্ষের প্রথম দরকার, দেখুন জেন্ডার নিউট্রালিটি খুব বড় কথা, জানেন তো, শত সহজ না। আইনি অধিকারও খুব বড় কথা, এত সহজে আসবে না। তো একটা মেন্স কমিশন তার থেকে হয়তো অনেকটা সহজ কথা, কারণ সবার জন্য যখন একটা কমিশন আছে তখন একটা পুরুষ মানুষের জন্য কমিশন হতে পারে, বা বাচ্চা ছেলেদের জন্য। যেহেতু ওম্যান অ্যান্ড চাইল্ড আছে, সেই চাইল্ডের মধ্যে কিন্তু বাচ্চা ছেলেদের অধিকার কতটা মানে রক্ষিত হয় আমরা কিন্তু ইন ডাউট। তাহলে ওটা যদি গার্ল চাইল্ডদের জন্য হওয়া যায়, এটা তাহলে হোক, মেন অ্যান্ড বয় চাইল্ডের জন্য আলাদা কমিশন হোক, সেক্ষেত্রে একটু কাজ করতে সুবিধে হবে আমাদের। আপাতত এই যেটা বলে না ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, আপাতত আমরা এই লড়াইটাই করতে চাই, একটা মেন্স অ্যান্ড বয় চাইল্ড কমিশন হোক, আর কিছু আপাতত লাগবে না, তাতে আমরা খানিকটা সামলে নিতে পারবো, ঠিক, বাকিটা বুঝে নেব। ভিশনটা আমরা জানতে পারলাম। তারপর যেই পুরুষ মানুষরা আপনাদেরকে রিচ আউট করছে তাদের প্রবলেমগুলো শুনে আপনারা কিভাবে তাদেরকে সাহায্য? দেখুন আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকমের রিচ আউট, শুধু একরকমই যে নয়। আইনি সবসময় যে এই আইনের পেছন পেছন অনেক কিছু চলতে থাকে। আসছেন হয়তো ওনারা ভাবছেন আইনি সমস্যায় পড়েছেন, কিন্তু দেখা যাচ্ছে তারপরে সোশ্যাল প্রবলেম অনেকখানি, তারা অনেকে আবার মেন্টাল হয়ে যাচ্ছেন, তার থেকে অনেকের কিন্তু ফিজিক্যাল প্রবলেমের জন্যে আইনি প্রবলেমে ফেসে যাচ্ছেন। তো বিভিন্ন জনের জন্য বিভিন্ন সলিউশন, এক একজনের
আলাদা, কেউ আসছেন শুধু বাচ্চার কাস্টাডির সমস্যাই। তো এক এক জনার এক এক রকম সলিউশন, প্রত্যেকটা মানুষের সমস্যা আলাদা। কেউ যদি ভাবেন আচ্ছা ওনারটা তো সমাধান হয়ে গেল, আমাদের এখানে অনেক ছেলেরা আছেন ভাবছেন আচ্ছা উনি এত তাড়াতাড়ি ডিভোর্সটা পেয়ে গেলেন, আচ্ছা ওনার এত তাড়াতাড়ি সমাধান হয়ে গেল, তাহলে আমিও ওই উকিলের কাছে গেলে হবে। প্রথম কথা, প্রত্যেক মানুষের তো জুরিসডিকশন আলাদা। আজকে আপনি হয়তো আলিপুর কোর্টে, উনি ব্যারাকপুর কোর্ট, উনি হাওড়া, উনি হয়তো দিল্লি, ঠিক ইনি চণ্ডীগড়, ইনি হয়তো কোনো সাউথ ইন্ডিয়ার কোর্ট। কাজে কোর্ট তো সবার আলাদা, জুরিসডিকশন আলাদা, সবার থানা আলাদা, এটা তো একটা বড় ব্যাপার। আর দ্বিতীয় কথা, বিচারের মানগুলো, বিচারের না আরেকটা হচ্ছে কি বলুন তো, আপনাদের হয়তো দুজনেরই ডিভোর্স কেস চলছে, কিন্তু দুজনের সম্পূর্ণ ভিন্ন পার্সপেক্টিভ, একদম দুজনেরই চাইল্ড কাস্টাডির মামলা, কিন্তু ভিন্ন পার্সপেক্টিভ। কারুর মেয়ে কারুর ছেলে, সেই ক্ষেত্রে অনেক কিছু আলাদা হয়ে যায়। এগুলো না পুরুষ মানুষকে বুঝতে হবে। আসলে পুরুষ মানুষ এখনো এই লড়াইটা বেসিক্যালি ইমোশনালি লড়তে চাইছেন, কিন্তু ইটস আ স্ট্র্যাটেজিক ফাইট। এটা বুঝাতে পারছি না, আমি বারবার বলছি, আমরা বারবার বলছি এখানে আসার পর, ইটস নট আ ইমোশনাল ফাইট, ইটস আ স্ট্র্যাটেজিক ফাইট। পুরুষ মানুষ এখনো ইমোশনের জায়গা থেকে লড়ছেন। আমার বাচ্চা আমি কেন দেখতে পাবো না, আমি মানে বাচ্চার জন্য সব দিয়ে দিতে রাজি, বাচ্চার জন্য কেঁদে কেঁদে ভাসাচ্ছেন, কাউ অসুস্থ হয়ে যাচ্ছেন না। আমরা কিন্তু অন্য কথা বলছি। দেখুন আপনার বাচ্চা, তার ডিএনএ আপনার সঙ্গে ম্যাচ করবেই, তার বাবা আপনি, এই হকের লড়াইটা লড়ুন। যখন এর মধ্যে ইমোশন মিশিয়ে ফেলছেন তখন সব গুলিয়ে যাচ্ছে। আপনি হকের লড়াই লড়ুন, তারপরে বাচ্চাকে আপনি আর একদিনও না দেখুন, দেখতেই চাই না, কিন্তু হকের লড়াই, ও আমার সন্তান, কাজে আমি কিন্তু দেখার মানে হকদার, আপনাকে আমাকে দেখতে দিতেই হবে। আমি কাস্টাডিও সব ঠিক আছে, কাস্টাডির অনেক রকম ব্যাপার আছে, আপনি চাইলেই পেতে পারেন না, একটা বাচ্চার বয়স, তার নানা রকম সুবিধে অসুবিধে, কিন্তু আপনাকে লড়তে হবে হকের লড়াই। আপনি চলে যাচ্ছেন আবেগের লড়াই লড়তে, সেখানে গন্ডগোল হয়ে যাচ্ছে সব কিছু। আমরা হকের লড়াই লড়তে শেখাচ্ছি। ঠিক ম্যাম, আপনারা তো বলতে গেলে অনেকটা ব্রডার এরিয়া জুড়ে কাজ করেন। আমি ঠিক সিটিতে থাকি না, আমি টাউনের দিকে থাকি। ওকে, তো আপনার যেই মন্তব্যটা যে পুরুষ মানুষ কিন্তু অনেক জায়গা থেকে ডেপ্রাইভড, সেই জিনিসটা কি শহরে বেশি, গ্রামে আবার মহিলারা বেশি ডিপ্রাইভড? এটা আমি আপনাকে বলি, আমাদের কাছে যত প্রবলেম তার একটা সিংহভাগ কিন্তু মফস্বল থেকে। আচ্ছা, হ্যাঁ, যেটা না গ্রাম না শহর। গ্রামে অনেক, কিন্তু আপনাকে আমি একটা কথা বলবো, গ্রামের মেয়েরা কিন্তু আজ অনেক বেশি স্মার্ট। তারা কিন্তু নিজেদের লড়াইটা লড়ে নিচ্ছে। একদম প্রত্যন্ত গ্রামে গিয়ে দেখবেন নারী পুরুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন, রোজগার করছেন, কাজ করতে পেরেছেন সব। কিন্তু মেয়ে যে একটা মাঝখানে একটা মফস্বল এসছে না, যারা না ঘাটকা না ঘাটকা ধরনটা, সেইখান থেকে আসল প্রবলেমটা উঠে আসছে। মেয়েরা শিক্ষিত হয়েছেন কিন্তু কিছু করবো না, একটা এই টাইপের মেন্টালিটি নিয়ে বসে আছেন। এবং মানে নানান ম্যাট্রিক্সটা না একদম একটা ডিফারেন্ট, একদম টিপিক্যাল মেট্রো, যেটা মানে আপরাইট মেট্রো, সেখানকার মেয়েরা হয়তো আবার বনিবনা হচ্ছে না, হয়তো বেরিয়ে যাচ্ছেন, হয়তো নিজের নিজের মতন লাইফ করছেন। বলছি না এখানেও প্রবলেম নেই, এখানকার মেয়েরাও করছেন, বেরিয়ে গিয়ে অ্যালুমিনি চাইছেন, অনেক টাকা পয়সা চাইছেন, সেটা নয়, কিন্তু সেইখানকার তুলনায় মাঝখানে যে মফস্বলটা পড়েছেন তারা কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম ক্রিয়েট করছেন। এটা এত ছোট একটা ইন্টারভিউর মধ্যে বলার বিষয় নয়, অনেক বড়, কারণ প্রবলেম তো আরো অনেক কিছু নিয়ে, শুধু তো এইটুকু নিয়েই নয়। তো অনেক সমস্যা। সবচেয়ে বড় কথা জানেন তো কি, আমাদের যারা এই ছেলের মেয়েদের যারা বাবা মা না, তারা অসম্ভব একটা প্রবলেম ক্রিয়েট করছেন, সে মেয়েদের ক্ষেত্রেও ছেলেদের ক্ষেত্রেও। ছেলেদের বাবা মায়েরাও ছেলেদেরকে এই যে পড়াশোনা শিখিয়েছেন, ছেলেরা চাকরি করতে গেছে, প্রথম থেকে আমার ছেলে ভীষণ ভালো, বাবু তুমি কিন্তু কাউকে টিউশন দেখাবে না, তুমি কাউকে টিফিনের ভাগ দেবে না, তুমি এটা তোমাকে একটা শুধু পড়াশোনা শিখে একটা চাকরি পেতে হবে, তাহলে এই বাবু শিক্ষিত। শিক্ষা কিন্তু তাকে বলে না। এই বাবুদের মাটির সঙ্গে কোনো যোগ নেই, এই মামনিদেরও মাটির সঙ্গে কোনো যোগ নেই। মায়েরা মেয়েদের একরকমভাবে বড় করছেন, আর বাবা মায়েরা ছেলেদের আরেক রকমভাবে বড় করছেন। এই ছেলেদের তো মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার ফলে এই ছেলেরা কোনোদিন মানে বাবা মায়ের বাইরে আর সেরকম তৃতীয় কোনো ব্যক্তি দেখে বড় হননি, কারণ আজকে তো আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক একদমই কমে গেছে। বিয়ে যেই হচ্ছে না, তারা একটা অন্য জগতে পড়ছেন, সেভাবে তারা মেয়েদেরও কোনোদিন হ্যান্ডেল করেননি। তার ফলে তারা একদম না মানে একটা অন্য জগতে পড়ে যাচ্ছেন, তারা দিশেহারা হয়ে যাচ্ছেন। তারপরে আরও অনেক রকম সমস্যা আছে, যে আজকে মানে আপনার সঙ্গে কথা যত এগোবো আমি বলবো। তাহলে তারা না পৃথিবীর আর অন্য কিছু কোনো সমস্যা সম্বন্ধে জানে, এখানে এসে বলেন তারা লিগাল কি হয়, মানে আমাদের দেশে একটা কনস্টিটিউশন আছে সেটাই তো তারা জানেন না। তারপরে তো আইপিসি সিআরপিসি, এই পৃথিবী প্রথমে তো শেখানো হয় রাজনীতি ভীষণ খারাপ, মানে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, মানে কিছু জানেন না দেশের, দেশ কাকে বলে জানেন না। আর ছেলেকে বিদেশে পাঠিয়ে দেওয়া গেল তো নাথিং লাইক ইট, আমার ছেলে বিদেশে থাকে, সেই বিদেশের ছেলেরা যে কত প্রবলেম নিয়ে সারাক্ষণ আমাদের ফোন করছেন ভাবতে পারবেন না।
এই পৃথিবীর কিছুর সঙ্গে তাদের সম্পর্ক নেই। একটা চাকরি, একটা বউ আসবে, তার একটা বাচ্চা হবে, যদি এইভাবে জীবনটা কেটে যেত তাহলে কিন্তু তারা কারুর দিকে তাকাতেনই না। এই পৃথিবীর কারুর সম্বন্ধে তাদের কোনো ইন্টারেস্ট নেই। ইনফ্যাক্ট পাশের বাড়ির লোকটা মরে যাচ্ছে কিনা তার পাশে গিয়ে দাঁড়াতে হবে, এ কথাও বাবা মা তাদের কোনোদিনই শেখাননি, শেখান না। আজকে বিপদে পড়ছেন তাই এখানে দৌড়ে আসছেন। আর তারা তো শেখাননি ছেলে মেয়েকে কাউকে কিছু করতে হয়, কারোর জন্য কিছু দিতে হয়, তারা শুধু পেতে শিখিয়েছেন। তুমি থাকো, তুমি বড় হও, তুমি টাকা রোজগার করো, আর বিয়ে হয়ে দৈবাত বিয়েটা মোটামুটি ঠিকঠাক হয়ে গেলে তোমার বাচ্চা হবে, তোমার বাচ্চা আবার বড় হবে, পড়াশোনা করবে, তার বিয়ে হবে, এই জগতে তুমি ঘুরপাক খাও। দৈবাত বিয়েটায় গন্ডগোল হয়ে গেছে তাই এখানে আসছে, যে এখানে এসে ওনারা দেখছেন এত ছেলের ওই অবস্থা, আবার সেখানে ভাবছেন কোনো রকম এখান থেকে ডিভোর্সটা করে যদি বেরিয়ে যাওয়া যায়, মিউচুয়াল হলে নাথিং লাইক ইট, আবার ছেলেরা একটা বিয়ে দিয়ে দেবো। এটাও জানতে চান না ছেলেটা কী চায়। আমি মেয়েদের কথায় যাচ্ছি না, কারণ আমার মেয়ের নিয়ে কাজ নয়, যারা মেয়েদের নিয়ে কাজ করেন তারা সেটা বুঝবেন। আমি ছেলেদের দিকটা বলছি। ছেলেদের বাবা মায়েরা ভাবছেন না আমার ছেলেটা কী চায়, ছেলের হয়তো দ্বিতীয়বার বিয়ে করার ইচ্ছেই নেই, ওনারা ভাবছেন ছেলেটাকে কী হবে দিদি আমরা না থাকলে। আরে আপনারা যখন থাকবেনই না তখন ওয়াই ইউ আর সো মাচ ওয়ারিড? আপনি জানতে চান আপনার ছেলে কী চায়, আপনার ছেলে আরেকবার বিয়ে করতে চায় কি না, নাকি সেই ঝামেলা থেকে বেরিয়ে নিজের মতো করে জীবনটা কাটাতে চায়, সে ঘোরাফেরা করতে চায়, চাকরিটা করতে চায়, লেখালেখি করতে চায়, গান গাইতে চায়, ছবি আঁকতে চায়, কিছু একটা করতে চায়, আর সে বিয়েতে যেতে চায় না। না, আপনারা ঘাড়ের কাছে পড়ে আছেন, তাকে আরেকটা কী করে বিয়ে দেওয়া যায়। এর ফলে তো আমাদের এখানে 3 নম্বর বার 498 করা ছেলেও আসছে। আপনাদের কিন্তু বাজারে বদনাম হয়ে যাচ্ছে, বলা হচ্ছে আপনাদের বাড়িতে বউ টেকে না। এগুলো কবে বুঝবেন আপনারা? কারণ আপনার ছেলের তো বিয়েতে মনটা নেই, আপনারা বারে বারে বিয়ে প্রথমবারের বিয়েতেও মন ছিল না, সেরকম ছেলেও আমাদের কাছে এসছেন। বাবা মায়েদের জন্য বারবার সতর্ক বানিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা বুঝতেই পারছেন না। আপনাদের ওই একটা ছেলে একটা মেয়ে, আপনারা আপনাদের অপূর্ণ বাসনা কামনা নিয়ে তাদের জীবনগুলোকে নষ্ট করে দিচ্ছেন। বোঝে নিন না তো কিছু, আপনারা নিজেদের কোনো পড়াশোনা নেই তো, আপনাদের সব চাপিয়ে দিচ্ছেন ছেলে মেয়েদের ওপরে। মিনিমাম তাদের কোনো রকমভাবে লিটারেট করেননি, শুধু কতগুলো ওই রবীন্দ্রনাথের তোতা কাহিনী মনে পড়ে যায়, গজগজ গজগজ করে কতগুলো কী পড়াশোনা করিয়েছেন, আর চাকরিতে ঢুকে গেছে তারা। আর মেয়েদেরকেও মায়েরা তাই করছেন, আর তারপরেই কোনো রকমে মেয়েদের কানে সারাদিন মন্ত্র দিচ্ছেন, ফোনে সারাদিন মন্ত্র দিচ্ছেন, ছেলে মেয়েগুলো জীবন শেষ করছে। আপনার ইভেন মেয়ের মায়েদেরও বলি, আপনার মেয়ে কী চেয়েছিল আপনি কোনোদিন ভেবেছেন? মেয়ে ওই সংসারটা করতে চায় কি না? তার আগেই আপনি মেয়ের কানে মন্ত্র দিয়ে মেয়েকে বাড়ি নিয়ে চলে আসছেন। আপনি কি জানেন আপনার মেয়ের ওই সংসারটা সত্যি করার ইচ্ছা ছিল কি না? আপনার কি জানার দরকার? আপনি আবার কোনো রকম এখান থেকে টাকা দিয়ে বার করে নিয়ে এসে আরেকটাতে চেষ্টা করছেন, আরেকটা বিয়েতে ঢুকিয়ে আবার যদি ওই জিনিস করা যায়। আরে আপনি বাঁচবেন কদিন, তারপরে আপনার মেয়েটার কি গতি হবে ভেবে দেখেছেন আপনারা কেউ? সবারই একটা ছেলে একটা মেয়ে, এই সর্বনাশ আপনারা করে বেড়াচ্ছেন সারাদিন। আর এই কথাগুলো না আমি প্র্যাকটিক্যালি বলছি, কারণ আমি এই কাজটা করতে গিয়ে যা বুঝেছি তার থেকে বলছি। আপনার যতগুলো ইন্টারভিউ শুনেছি বা আপনার যত কাজ সম্পর্কে যতটা রিসার্চ করার চেষ্টা করেছি, তারপর আমি চেষ্টা করেছিলাম যে আপনাকে কাউন্টার করব রিলেটেড টু অল ইন্ডিয়া প্রবলেম, যেগুলো মানে সমস্ত রাজ্যে আছে আমি বলছি না, সব রাজ্যে আছে। কেউ বলেন মানে বাংলায় সেটা কি হয়েছে, বাংলায় ভীষণ প্রবলেমটা বেশি, বাংলায় বেরিয়ে আসছে প্রবলেমটা। আর আমরা খুব তেরে ফুড়ে সব বহু পুরুষ অধিকার সংগঠন আছেন, সবাই মিলে প্রচন্ড চেঁচামেচি করে কাজ করার চেষ্টা করছি, তাই বাংলায় বেরিয়ে এসছে। এই ক্ষেত্রে অন্তত বাংলায় এগিয়ে, এই ক্ষেত্রে অন্তত বাংলায় এগিয়ে, এটা আমরা বলবই। এখানে অন্যান্য পুরুষ অধিকার সংগঠনেরও যারা আছেন সবাই মিলে তেরে ফুড়ে কাজ করার চেষ্টা করছি, সবার সঙ্গে সবার একটা ভালো যোগাযোগ তৈরি হয়েছে। কাজে এই ক্ষেত্রে অন্তত আমরা বাংলায় এগিয়ে, এটুকু কিন্তু বলতেই হবে। ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এই জিনিস করতে পারছেন না, যেটা আমরা সবাই মিলে পেরেছি। ঠিক ম্যাম, আপনাদের কাছে প্রচুর এরকম পুরুষ আসেন তাদের প্রবলেমস নিয়ে, আপনি কি কোনো পুরুষদের মধ্যেকার কিছু প্রবলেমস মানে কমন প্রবলেম বা জেনারিক প্রবলেম আইডেন্টিফাই করতে পেরেছেন? আজকের পুরুষের মধ্যে যেটা নেই সেটা প্রাইড। ওকে, আমি পুরুষ, একটা গর্ব, মানে আজকের পুরুষে না, ওইটা না থাকা কি ভালো নয়? একেবারে ভালো নয়। মেয়েদের মধ্যে আছে তো, আমরা নারী, আমরা সব পারি। পুরুষের আছে নাকি? একটু এক্সপ্লেন করুন। হ্যাঁ, পুরুষের সবসময় এখন কি বলছেন, পুরুষে জন্মানো অপরাধ, পুরুষে জন্মানো। কেন কেন হবে? গর্ব মানে কি এটা নাকি নারীকে ধরে ধরে পেটাবো? ঠিক, গর্ব মানে কি সেটা না? একেবারে নিজেকে চেনা, নিজেকে জানা। পুরুষ মানুষ জানেন নাকি নিজেকে? যেটা আমার দাদুর সময় ছিল, আমার বাবার সময়, ইভেন আমাদের হাজবেন্ডের সময় ছিল। আজকে পুরুষের আছে? আজকে এই রেট্রো পুরুষ হতে গিয়ে পুরুষ সব সর্বনাশ করে দিয়েছে। আর সারাক্ষণ দেখানো হচ্ছে মেয়েদের পায়ের কাছে বসে আছি। কেন? কি কারণ? এত তোল্লাই তো আরো কিছু ছিল না। মেয়েরা তো সত্যি, আমরা নারী, আমরা সব পারি না তো। অনেক ক্ষেত্রেই মেয়েরা অনেক কিছু পারেন না, কেউ মাথার দিব্যিও দেয়নি সব পারতে হবে। কে বলেছে সব পারতে হবে না? যে যেটার জন্য তৈরি থাকে সেটা পারলেই শুনে হবে।
কেউ তো বলেনি মেয়েদেরকেও সব পারতে হবে, কোথাও কেউ বলেনি। এসব ভুলভাল জিনিস মেয়েদের মাথায় ঢুকিয়েও সব সর্বনাশ করা হচ্ছে। প্রয়োজন নেই তো সব কিছু পারার। পুরুষ মানুষ অসম্ভব নারীকে তোল্লাই দিয়ে ফেলেছেন এই জেনারেশনের পুরুষ মানুষ, আর সারাক্ষণ ভেবে চলেছেন সত্যি আমরা ভীষণ আমরা এর নিচু, আমরা ভীষণ আমরা কিছু পারি না, আমরা কেন এসে এখানে শুধু বলছেন সবাই, দেখছি তো। আমরা দিদি ভীষণ চেষ্টা করেছিলাম, দিদি আমি না সারাক্ষণ নিজের ভুল স্বীকার করছিলাম। কেন? আমি যদি ভুল না করে থাকি আমি ভুল কেন স্বীকার করব? আর এই যে আইনের ভয়, আইন জানেন না বলে আইনের ভয়, কেউ জানেনি না তো আইনটা কিছু, তাই জন্য আইনের ভয়, আইন জানার কোনো ইচ্ছেও নেই। সবচেয়ে বড় কথা আইনের ভয় থাকাটা কি খুব একটা মানে অস্বাভাবিক না? জানেন না বলে তো, জানলে অনেক কিছুতে ভয় পেতেন না তো। না, সব সিনেমায় দেখানো হয়। ওই যে এবার আমি সিনেমা দেখে আইন কেন জানবো? আমাকে তো পড়াশোনা করতে হবে, আমার তো আছে আইনের বইগুলো, সেই জন্যই পড়াশোনা কেন করবো না? না কেন? আমার কাছে আসা তো দরকার ছিল না সাধারণ জ্ঞানগুলোর জন্য। এগুলো তো প্রত্যেক মানুষের কর্তব্য, একটা দেশে থাকি তার কনস্টিটিউশন জানা, আইপিসি সিআরপিসি জানা, এগুলো তো পড়াশোনা, এগুলো তো দরকার। এটাই আপনি শুরুতে বললেন যে ওই পাঠ্য বই ছাড়া আর ওই একটা চাকরি পেতে হবে সিভিক সেন্সও আছে আজকের ছেলেপিলেদের, আজকের জেনারেশনের আছে কিছু। বাবা মা শেখান কিছু, জানতে চাই। আজকে ছেলেপিলেরা, মেয়েরা ইভেন ছেলেরা কত কিছু জানার, নিজেদেরকে ওনারা জানেন। কেউ পুরুষ কি জানেন কি চায়? অনেক ছেলেকে দেখছি বিয়ের পরেই বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ির কাছে ফ্ল্যাট নিয়ে চলে যাচ্ছেন। তখন তো দেহি পদপল্লবম উদারম, কারণ বউ ছাড়া পৃথিবীতে কিছু চেনেন না। তারপরে যখনই ঝামেলা হচ্ছে আবার মাথা নিচু করে বাবার বাড়িতে ফিরতে হচ্ছে, আরে বাবা মাকে নিয়ে এখানে আসতে হচ্ছে কেন? কেন? আমার তো বক্তব্য একটাই, আলাদা থাকুন। তাহলে বউকেও বলুন দুটো বাড়ির মাঝখানে থাকবো, তুমি তোমার বাবা মাকে দেখো, আমি আমার বাবা মাকে দেখবো। আমি তো বলছি না মেয়ের বাবা মাকে দেখা হবে না, যে যার বাবা মার দায়িত্ব নিন, আর না তো ক্রস ফাংশন করুন। আপনি ওর বাবা মাকে দেখুন, আপনার বউ আপনার বাবা মাকে দেখবে, হোক না এরকম। অনেকেই এখানে বসে বলেন তো দিদি বউ জানেন তো বিয়ের পর থেকেই বলছে তোমার বাবাকে বলো বাড়িটা তোমার নামে লিখে দিতে। তার সঙ্গে সঙ্গে আপনি কেন বউকে বলতে পারেন না তোমার বাবাকে বলো বাড়িটা তোমার নামে লিখে দিতে? বা সেখানেও ক্রস ফাংশন হোক, তোমার বাবা আমার নামে লিখে দিক, আমার বাবা তোমার নামে লিখে দেবে। এটুকু বলতে কি হয়? এটুকুর জন্য আপনাকে কেউ থানায় গ্রেপ্তার করে নিয়ে যাবে না আপনার নামে কোনো মামলা হবে? আমি এগুলোই বলতে চাইছি। ঠিক, আমি এগুলোই বলতে চাইছি। এটাই বলে প্রাইড। কারণ তোমার বলতে কি অসুবিধা? তোমার বউ যদি তোমার এটা বলতে পারে, তুমি কেন তোমার বউকে এটা বলতে পারবে না? আমি এটুকুই জানতে চাই। আজকে শ্বশুর শাশুড়ি যদি আপনাকে চাপ দেয় তোমার বাবাকে বাড়ি লিখে দিতে বলে, আপনি কেন শ্বশুর শাশুড়িকে বলতে পারবেন না? আপনিও বাড়িটা লিখে দিন না। কিন্তু ম্যাম একটা বিয়েতে মেয়েটাই তো মোস্ট অফ দ্য স্যাক্রিফাইসেস। কে বলেছে এই কথা? ছেড়ে তো আসছে না, কে বলছে? আজকাল কটা মেয়ে আসে? আজকাল কজন মেয়ে শ্বশুর বাড়িতে থাকে? প্রথম কথা তো আজকাল বহু ছেলে মেয়ে প্রবাসী বিদেশে, বিয়ের পরে চলে যাচ্ছে। আজকাল ছেলেরাও প্রথম থেকেই হস্টেলে বাইরে চাকরি করছে। কজন আজকে শ্বশুর বাড়িতে আসে? এইসব কোন মানধাতার আমলের কথা বলছেন আপনি? আজকাল কজন ইনফ্যাক্ট বিয়ের আগে ফ্ল্যাট কেনা হয়ে যাচ্ছে ছেলেদের। তাহলে কজন বাবা মার সঙ্গে থাকে? ইভেন এখানে বাবা মারা বসে বলছেন দিদি বিয়ের আগে আলাদা ফ্ল্যাট কিনে দিয়েছি, আলাদা থাকছে। কজন থাকে বাবা মার সঙ্গে এখনো একসঙ্গে? এসব কোথাকার মানধাতার আমলের ধারণা? মেয়েরা নাকি বিরাট স্যাক্রিফাইস করছে। কোথায়? কবে? কখন? বিয়ের পরে 12টার সময় ঘুম থেকে ওঠে, কোন স্যাক্রিফাইস? কে আজকে শ্বশুর শাশুড়ির জন্য কতজন? আমি বলছি না সব মেয়েরা, আজও অনেক মেয়ে আছেন যারা চাকরি করছেন, সংসার দেখছেন, সবকিছু করছেন, কিন্তু কজন মেয়ে যেই মেয়ে তাই সেই মেয়েরা কিন্তু কোনোদিন এগুলো করেন না। এই কথায় কথায় মামলা অ্যালিমনি তারা এখনো যা করার সেই গাধার খাটুনি খেটেই চলেছেন, সংসার দেখেই চলেছেন। তারা জীবনে এসব করার কথা ভাবেন না। যাদের সত্যিকারের সংসারে স্যাক্রিফাইস আছে তারা এসবের কথা ভাবেন না। আপনার আমার বাড়িতে যেই মহিলারা কাজ করেন তারাও তাই। আর বহু মেয়ে আছেন ঝুলতে ঝুলতে কোথার থেকে এসে চাকরি করছেন, ট্রেনে করে ফেরত যাচ্ছেন, তারা এসব ভাবেনও না। তারা কোনোদিন এসব ভাবেনও না। আজও এরকম অনেক মেয়ে আছে। কিন্তু সত্যিই যে মেয়েরা এগুলো করছে তাদের স্যাক্রিফাইস, তারা নিজের বাবা মার জন্য কোনোদিন স্যাক্রিফাইস করবে? আমি জানতে চাই আজকে তারা করবে নিজের বাবা মার জন্য স্যাক্রিফাইস? শ্বশুর শাশুড়ি তো অনেক দূরস্থান, তারা নিজের বাবা মার জন্য কিছু করবে? আমি জানতে চাই আজকে তাদের বাবা মাদেরকে আমি বলছি, আপনার মেয়ে আপনাদের জন্য করবে কিছু স্যাক্রিফাইস? জিজ্ঞেস করুন তো। করবে না, তারা এত সহজ না। যে স্বার্থপর সে সর্বদা স্বার্থপর। সে বাপের বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক তার কিছু যায় আসে না। নিজের সন্তানের জন্য সে স্যাক্রিফাইস করবে? আমার এখানে অনেক উদাহরণ এরকম আছে। বাচ্চাগুলোকেও খেতে দেয় না, ঠাই ঠাই মারে, ছবি আছে। চাইল্ড কমিশনে রিপোর্ট করতে বলা হয়। নিজের সন্তানের জন্য সে স্যাক্রিফাইস করে না সেই বাবা মা। আর যেই মেয়েদের করার ছিল তারা আজও করেই চলেছেন, তাদের খবর কেউ রাখে না।
কেউ তাদের খবর রাখে না, আমরা রাখি এই কাজ করতে গিয়ে। কারণ আমরা কিন্তু যারা মেয়েদের নিয়ে কাজ করেন যেরকম একতরফা বলে দেন, আমরা বলি না, কিন্তু আমি আমার প্রত্যেক ইন্টারভিউতে এটাই বলে চলেছি যে এই মেয়েরা কষ্টে পাবার, লাঞ্ছনা হবার, অত্যাচারিত হবার আজও হয়েই যাচ্ছেন, তাদের খবর কেউ রাখেনি, তারা কিচ্ছু পান না। আমার কাছে আকছার ফোন আসে, তারা কিন্তু বলেন দিদি কোনো মহিলা এনজিও থেকে সাহায্য পাইনি, না ওমেন্স কমিশনও কিচ্ছু করছেন না, আমার কাছে ফোন করেন। আমি তখন বলি আমায় করে কি হবে, বলে দিদি কেন জানি না মনে হলো আপনি কথা শুনবেন, এর থেকে লজ্জার আর কিছু আছে নাকি? একজন পুরুষ আমি তো একজন হার্ডকোর পুরুষ অধিকার কর্মী, একজন হার্ডকোর পুরুষ অধিকার কর্মীকে ফোন করে মেয়েরা এই কথা বলছেন, আমি তো সত্যি তাদের জন্য কিছু করতে পারি না। আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে, খুব খারাপই লাগে তাদের জন্য। ফোন করে তখন আপনি ঠিক আছে, আপনি আমি একটাই কথা বলি, সাহায্য হ্যাঁ করবেন না, সাহায্য তো করতে পারি না, কারণ সেটা আমার এথিক্সে বাধে। আর আমি কিন্তু না ওরকম দুমুখো সাপ টাইপের নই, মুখে মুখোশ একটা কথা বলছি আর একটা, আমি একটাই শুধু ওনাদের কথা বলি, আপনি নেটে খুঁজুন ওমেন্স কমিশনের নাম্বার পাবেন বা মহিলা এনজিওদেরও নাম্বার পেয়ে যাবেন। আমার সাহায্য বলতে এইটুকু, আর সেটা কিন্তু আমি ক্যামেরার সামনেও বলতে পারি, আমার কোনো লাজ লজ্জা নেই এবং আমি তার জন্য কোনো দুঃখিত নই, লজ্জিত নই, এটুকু আমি বলে দিতেই পারি তাদেরকে, আমি বলিও। এর বাইরে আমি কিচ্ছু করতে পারবো না, আমার মুখ আর মুখোশ এক নয় যে আমি বলবো না এদিকে করে দেবো না, আমি এর বাইরে কিছু করতে পারি না, এটুকু আমি নিশ্চয়ই বলে দিই যে আপনারা নেটে খুঁজুন, ওমেন্স কমিশনেরও নাম্বার পাবেন, দেখবেন অনেক মহিলা এনজিওর নাম্বার আছে, ফোন করুন ওখানে। মেন্স ফোরামের থেকে অনেক বেশি সংখ্যক আছে। হ্যাঁ আমি সেটা বলে দিই যে আপনারা খুঁজুন, কিন্তু ওনারা নিজেরাই বলেন যে দিদি সাহায্যও করে না কিছু, আর ওমেন্স কমিশনের কোনো কথা শুনলে থেকে লজ্জার আর কিছু আছে? ওনাদের কেন আমাকে ফোন করতে হবে? এটাই আমার সবচেয়ে দুঃখের বিষয় মনে হয়। আজকে এই যে এত কিছু রাজ্যে হয়ে যাচ্ছে, এত মহিলাদের নির্যাতন, এত এত ঘটনা ঘটে যাচ্ছে, কটা জায়গায় নারী কমিশন গিয়ে উঠছেন আমি জানতে চাই তো? কটা জায়গায় যান ওনারা? যান, জায়গা বুঝে বুঝে যান। কেন? নারী কমিশনে তো সব জায়গায় যাওয়া উচিত ছিল। এই জন্য বলছি, মেয়েদের যেখানে অত্যাচার হবার সেখানে ঠিকই হয়ে যাচ্ছে, তাদের খবর কেউ রাখেন না। আমায় সারাক্ষণ ট্রোল করে কোনো লাভ নেই, আমি কিন্তু ঠিক কথাটা বলি। আর আমি কোনো মহিলাকে অসম্মান করিনি, আমি ঠিক তাদের কথা বলছি। সেই মহিলাদের জন্য বাকি মহিলাদের কিন্তু একদম বেঁচে থাকা দুষ্কর হয়ে যাচ্ছে। খালি সারা জীবন 10% 20% পুরুষ ধর্ষক পুরুষের জন্য 80% পুরুষকে আপনারা ধর্ষক হিসেবে দেখে দিয়েছেন, কাজে আজকে 40% এই জঘন্য ন্যাক্কারজনক মহিলাদের জন্য বাকি 60% মহিলাকে তো এই দুর্নাম নিতে হবে। সেটাই 60% মহিলা আপনাদের বুঝতে হবে। এই 40% মহিলাকে কন্ট্রোল করার দায়িত্ব আপনাদের, তো তাই জন্যে আপনারা দেখুন কি করা যায়। আজকে জঘন্য ন্যাক্কারজনক সব যে রিল বানানো হচ্ছে, কিছু বলুন ম্যাম এটা নিয়ে, এটা আমার কোয়েশ্চেন। আপনাদের তাই জন্য চলাফেরা করা মুশকিল হয়ে যাচ্ছে, আপনাদেরও সবাই অসম্মানের চোখে দেখছে, মহিলা জাতিকে আপনারা নিচে নামিয়ে দিচ্ছেন তো এই মহিলারা। কিন্তু ম্যাম আবার একই সাথে একটা ডেটা এমনও রয়েছে যে 5টির মধ্যে 4টি মহিলা, আমি শুধুমাত্র মানে রাস্তাঘাটে চলাফেরার কথা বলছি, ট্রেনে বাসে বা যে কোনো পাবলিক প্লেসে, তারা কিন্তু মানে পুরুষদের দ্বারাই কি বলবো মানে হিউমিলিয়েটেড। আচ্ছা, সেদিন ঘটনাটা জানেন, এক ভদ্রলোক উল্টোডাঙাতে ট্যাক্সিতে উঠেছিলেন, দুজন মহিলা উঠে পড়েছেন। আচ্ছা, উঠে পড়ে ওনাকে বলছেন যে এক্ষুনি সব দিন, না তো বলবো গায়ে হাত দিয়েছেন, শ্লীলতাহানি করেছেন। এগুলো কিছু নয়, এগুলো হিউমিলেশন নয়। একটা শহরে তাহলে শুধু কয়েকজন নারী সুরক্ষিত থাকলেই শহর সুরক্ষিত, পুরুষের সুরক্ষা কোনো ব্যাপার নয়। আর ওইটা তো আপনি রিপোর্ট পাচ্ছেন বলে জানতে পারছেন, পুরুষরা হিউমিলেট হচ্ছে না আপনি কি করে জানলেন? পুরুষের গায়ে হাত দেওয়া হয় না, বাচ্চা ছেলেগুলোকে 53% বয় চাইল্ড আর সেক্সুয়ালি অ্যাবিউজ, বা এমনি নর্মাল ছেলেদের গায়ে হাত দেওয়া হয় না, আপনারা কি করে জানলেন? মহিলাদের আপনারা না আপনাদের কথা অনুযায়ী তো মহিলাদের কোনো চাহিদা নেই আর কি, মানে মহিলারা একদম ভীষণ সব মানে ভীষণ। তাহলে আমি জানতে চাই এই রিল টিল গুলো কারা করেন এরকম করে, কেন করেন? মহিলারা দেখবেন বলে? না তাই মহিলারা দেখবেন বলে রিল হয়? আচ্ছা, জানতাম না। ওনাদের কিচ্ছু নেই না? সারা পৃথিবীতে কিন্তু পর্নোগ্রাফি দেখাতে মহিলারা এগিয়ে পুরুষের থেকে। তাহলে ওনাদের কিচ্ছু নেই না চাহিদা? সব চাহিদা পুরুষের। আর পুরুষ মানুষের পৃথিবীতে সারাক্ষণ কোনো কাজ নেই, ওনারা মহিলাদেরকে হাত দিচ্ছেন। কিন্তু এটা তাই বলে বলছি না যে মেয়েরা হিউমিলেট হন না, তার মধ্যে বেশিরভাগ মহিলাই স্বীকার করেন না। কিন্তু আমি জানতে চাই যে এইখানে শহরে রাত 10টার পরে পুরুষদেরকে এরকম নিগৃহীত করা হয়, যেখানে সেখানে পুরুষ মানুষ ট্যাক্সিতে উঠলেও বিভিন্ন জায়গায় যে মহিলারা উঠে পড়ে বলছেন যা আছে দিয়ে দিন, না তো এক্ষুনি চেঁচাবো শ্লীলতাহানি করেছেন বলে। তা সেই শহর, একজন মহিলারা সুরক্ষিত থাকলেই সেই শহর সুরক্ষা? মানে পুরুষদের নিরাপত্তাটা কোনো নিরাপত্তা নয়। কোথাও একটা কিছু হলেই মহিলারা এই শহরে রাজ্যে সুরক্ষিত নন। তা এত পুরুষ যে এত রাজনৈতিক কারণেও
মানে তাদেরকে যে নেকেট করা হলো, তাদেরকে যে ছেঁচড়ে নিয়ে যাওয়া হলো, তাদেরকে গায়ে আগুন লাগানো হলো, তাদের ব্যবসা বাণিজ্য তুলে দেওয়া হলো, মারধর করা হলো, ভেঙে দেওয়া হলো, কই তাহলে তখন তো দেখি না মানবাধিকার কমিশনের রিপোর্ট করতে, তখন তো দেখি না তাদের নিয়ে টক শো হতে, তখন তো দেখি না তাদের জন্য সবাইকে দৌড়ে যেতে। মানে বারে বারেই প্রমাণ হয়ে যাচ্ছে পুরুষের সুরক্ষাটা সুরক্ষা নয়, মহিলাদের কিছু করা হলে তবেই চিৎকার চেঁচামেচি হবে। কেন, এটা জানতে চাই তো, কিসের জন্য জানতে চাই। আজকে কথায় কথায় বলা হয় যে পুরুষ মানুষকে কোনোদিনও জেন্ডার, শুধু পুরুষ যে মানে জেন্ডার বলে হত্যা করা হয়েছে, কে বললো হয়নি? সারা পৃথিবীর ইতিহাস সাক্ষিত, দেশে দেশে শুধু পুরুষ বলেই, যুদ্ধ জার্মানির কথাই ভাবুন, পুরুষ বলেই বাড়ি থেকে টেনে নেওয়া হয়ে গেছে, তাদের মেরে ফেলা হয়েছে তো দিনের পর দিন। আজকেও তো একটা রাজনৈতিক যে পোস্ট পোল ভায়োলেন্সে তো গ্রামের পর গ্রাম তো পুরুষ শূন্য করা হয়েছে, শুধু পুরুষ বলেই তো তাদের টেনে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়েছে, গায়ে আগুন দেওয়া হয়েছে, তাদের সব নিরুদ্দেশ করে দেওয়া হয়েছে, নিখোঁজ হয়ে গেছে, শুধু তো পুরুষ বলেই। আচ্ছা আপনারা কি বলেন কথায় কথায় সবাই? পুরুষ জেন্ডার পুরুষ বলে কোনো মেরে ফেলা হয়েছে? হয়েছে তো, বেশি মেরে ফেলা হয়েছে তাদের দেশে দেশে, যুদ্ধের পরে, যুদ্ধের সময়, পোস্ট পোল ভায়োলেন্সে পুরুষ মানুষ তো অনেক বেশি মারা গেছেন, তারা পুরুষ বলেই তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাই জন্য তো গ্রামকে গ্রাম, শহরকে শহর, যুদ্ধের পরে জার্মানিতে তো পুরুষই ছিলেন না, আজও তো আমাদের বাংলায় পোস্ট পোল ভায়োলেন্সে গ্রামের পর গ্রাম পুরুষ শূন্য, তাহলে জেন্ডার পুরুষ বলেও মারা হয় বলুন? ঠিক তাই না? তাহলে ভুলভাল কথা সারাক্ষণ। ঠিক। ম্যাম, আপনার কি মনে হয় এই যে এই সিচুয়েশনটা এখন এসে দাঁড়িয়েছে, যে এই সিচুয়েশনটার কথা আপনি বলছেন, আচ্ছা বাই দ্য ওয়ে এখানেও আপনাদের বুঝতে হবে যে ভারতবর্ষের কিন্তু রেশিও 1000 প্লাস 1020 এখন নারী আর পুরুষ। হ্যাঁ, 1000 পুরুষে 910 না না, এই যে বলি আপনাদের, আপনাদের একটা ধরে বসে নিশ্চয়ই 1000 পুরুষে 1020 নারী। ওকে, অত দেখবেন এই জন্য কিন্তু এখন আর নারী ওই এটা তার মানে লেটেস্ট নয়, লাস্ট 2 বছর ধরে, লাস্ট 2 বছর ধরে। ওকে, আমি লাস্ট জানতাম 1910। হ্যাঁ, তাহলে এই জন্য এখন বেটি বাঁচাও আর চলেন, দেখ কথা কেউ বলে না, দেখবেন। ওকে, অ্যাবসলিউটলি। এই যে বেটি বাঁচাও বেটি পড়াও, ভাগ্যিস কালকে উদ্ধব ঠাকরে বললেন যে লাডলি বাহিনা, তাহলে লাডলি ভাইয়া কেন নেই? নারী নাকি এগোলেই দুনিয়া এগোবে, নারী এগোলেই দুনিয়া এগোবে, না নারীর বিকাশ সবকিছুর বিকাশ, কেন আমি এটাই বুঝতে পারি না। মানুষের বিকাশ বলুন না, তাহলে তো উঠে যায়, উঠে যায়। আমি যেটা মানে বলতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে এই যে যেই সিচুয়েশনটা, যেই প্রবলেমসগুলোর ফোন আপনাদের কাছে আসছে, সেটার কি মানে সেটা কি আপনি মনে করছেন যে কনসিকুয়েন্সেস অফ মানে 500 ইয়ার্স অর 1000 ইয়ার্স মানে উইমেন সাপ্রেশন? না, ওই বোকা বোকা কথা এগুলো। যারা যেই উইমেনরা সাপ্রেস ছিল আজও তারা সাপ্রেসডই আছেন। যেই উইমেনদের ন্যাক্কারজনক অত্যাচারের গল্প আপনার নেহাতেই না চ্যানেল ট্যানেলে বলা যায় না, তাই বলতে চাই না। না বলুন না না না, ওগুলো বলাই যাবে না, এত খারাপ ওগুলো। এই সমস্ত পরিযায়ী নারী শ্রমিক যারা, তাদের যে কি অবস্থা, তারা যে কিভাবে বেঁচে আছেন আপনাদের কোনো ধারণা নেই। তাদের জন্য কেউ যান না, কোনো ওমেন্স কমিশন, কোনো এনজিও, কেউ জানেনও না, যেতেও চান না, কারণ তাদের জন্য তাদের তো কোনো ফান্ডিং টান্ডিং হবে বলে আমার মনে হয় না আসলে, সেই জন্যই মনে হয় কেউ যেতে চান। তারা যে তিমিরে সে তিমিরেই আছেন, কেউ তাদের কথা ভাবেন না। ওইসব সাপ্রেশন টাপ্রেশন বড় বড় কথা এসি সেমিনার হলেই শুনতে ভালো লাগে, যা বলে লাভ নেই। হ্যাঁ, এত আসলে দেওয়া হয়েছে আইন, এত সুবিধা, আর ইউজ হলেই মিস ইউজ হবে, হবেই, জানা কথা। আইনগুলোকে কি একটু শিথিল করার প্রয়োজন আছে? শিথিল হচ্ছে তো, এই জন্য 498টা 498A হলো। এই যেভাবে যথেচ্ছাচার, যেভাবে পক্সো থেকে, রেপ থেকে, শ্লীলতাহানির, পশের, কর্পোরেট সেক্সুয়াল হ্যারাসমেন্ট দেখবেন আস্তে আস্তে হবে। তাই জন্য সব কোনো কিছুর আর মূল্য থাকছে না, সবাই কি বলতো সন্দেহের চোখে তাকায় এখন কিছু হলেই। মেয়েরা নিজেরাই নিজেদের সর্বনাশ ডাকছেন, পুরুষ মানুষকে কিছু করতে হচ্ছে না, কারণ পুরুষ মানুষের হাতে তো আর কিছু নেই, তারা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনছেন। মেয়েরাই মেয়েদের সর্বনাশ করছেন, ছেলেদের লাগবে না তার জন্য, কারণ ছেলেদের তো সত্যি এক্ষেত্রে তাদের তো আর আইনগুলো নয়, আইনগুলো তো মেয়েদের জন্যই। আজকে আপনি যদি সারাক্ষণ একটা ফলস 49 করতে থাকেন, পক্সো করতে থাকেন, পক্সো তো একটা সত্যি দরকারি আইন, এবং ভারতবর্ষে 2টো জেন্ডার নিউট্রাল আইনের মধ্যে ওটা একটা অ্যাসিড ভিকটিমদের, একটা এটা। তা আপনি ভুলভাল সারাক্ষণ করছেন, আপনি দাদুকে নাতনির জন্য দিয়ে দিচ্ছেন, বাবাকে মেয়ের জন্য দিয়ে দিচ্ছেন, দেখা যাচ্ছে অধিকাংশই ফলস, সম্পত্তির কারণে আপনি সারাক্ষণ দিচ্ছেন। তাহলে একটা সময় আসবেই, একেই তো পক্সো হলে বাচ্চা মেয়েদের জন্য হলেও কেউ করেই না সেভাবে, তো হলে আর যে কটা হচ্ছে তার মধ্যে অর্ধেকটা ফলস বেরোচ্ছে। এবার সেই ফলস বেরোতে বেরোতে একটা সময় আসবে বিশ্বাসযোগ্যতাই নষ্ট হবে। আজকে 498-এ গিয়ে যেটা হয়েছে, যাকে তাকে আপনি ডোমেস্টিক ভায়োলেন্স দিয়ে দিচ্ছেন, আপনার আমেরিকায় থাকা ননদের সম্বন্ধে দিয়ে দিচ্ছেন ডোমেস্টিক ভায়োলেন্স, আমেরিকার থাকা নন্দাই সম্পর্কে আমি রেপ কেস দিয়ে দিচ্ছেন, কি করে হবে বলুন? তাহলে সবকিছুর একটা ব্যাপার আছে তো। রাইট। তো ম্যাম, আপনার কাছে সলিউশন কিছুই না, সলিউশন হচ্ছে প্রথম হচ্ছে একটা মেন্স কমিশন
হতে হয়, যেখানে ছেলেরা গিয়ে রিপোর্ট এই অভিযোগটা জানাতে পারে। মেন্স কমিশন হলে, হ্যাঁ মেন্স কমিশন হলে থানাও তখন ভাববে একটু রিপোর্টটা নেওয়া যায়, নানা রকম কিছু হবে। আজকে মেয়েরা যেমন ওমেন্স কমিশনে যায়, দেখুন আমাদের তো সেই অধিকার নেই যে আমরা মেয়ের বাড়ির লোককে ডেকে পাঠাবো, যেটা ওমেন্স কমিশনের আছে, ছেলের বাড়ির লোককে চিঠি পাঠাতে পারেন। তাহলে মেন্স কমিশন হলে সেটা মেয়ের বাড়ির লোককেও চিঠিটা পাঠানো যাবে, এটুকু হলেই অনেক হবে। আচ্ছা, আমাদের দেশে না শিক্ষা বলে কিছু নেই, আমাদের দেশে অনেক, এই যে ছেলেরা, আমি বলছি মেয়েরাও ইভেন, তবু দেখুন এই যে আমাদের দেশে অ্যান্ড্রোলজিস্ট, যে ছেলেদের মেয়েদের যেমন গাইনোকোলজিস্ট, ছেলেদের তো অ্যান্ড্রোলজিস্ট। আমাদের দেশের ছেলেদের কাউকে নিয়ে যাওয়া হয় কোনোদিন? জানে আমাদের দেশে 2-4 পিস অ্যান্ড্রোলজিস্ট আছেন, তাদেরকেও ইউরোলজিস্ট বলে চালানো হয়। ছেলেদের, একটা মেয়ে যখন বড় হয় তার শারীরবৃত্তীয় পরিবর্তন, মায়ের সঙ্গে তবু কথাবার্তা, তাদের মায়েরা অনেক সময় গাইনোকোলজিস্টের কাছে নিয়ে যায় কিছু প্রবলেম হলে। ছেলেদের কারোর সঙ্গে আলোচনা করার জায়গা আছে? বাবার সঙ্গে তো ছেড়েই দিন, মায়ের সঙ্গেও কথা বলার জায়গা নেই। ছেলেরা কার থেকে শেখে? সমবয়সী বন্ধু বান্ধব, সিনিয়র দাদা, তারাও তো সমানজ্ঞ, নয়তো এই নীল বই, পর্নোগ্রাফি, এ থেকে ভুল ভরা জীবন, ভুলে ভরা জিনিসপত্র শিখে সেটা এফেক্ট করে তার পরবর্তী জীবনে গিয়ে। আজকের দিনে না ভীষণ বেড়েছে, মেয়েরা বলছেন ছেলেরা ইম্পোর্টেন্ট, স্বামী ইম্পোর্টেন্ট, এই করে গিয়ে কি হচ্ছে? ডিভোর্স। কিন্তু এর রেজাল্টটা কী দাঁড়াচ্ছে বলুন তো? ইম্পোর্টেন্ট বলে ডিভোর্স হলে তখন আবার আপনি প্রতারণার মামলা করে দিচ্ছেন, লাখ লাখ টাকা চাইছেন। কিন্তু আমার ছেলে যে ইম্পোর্টেন্ট নয়, এটা তো আমি বিয়ের আগেই করতে পারি। অ্যান্ড্রোলজিস্টের কাছে যদি নিয়ে যাই, সেখানে শারীরবৃত্তীয় টেস্টের বিভিন্ন জায়গা আছে, একটা সার্টিফিকেট আপনার হাতে যদি থাকে, তাহলে তো আমি জানাতে পারি যে না, আমার ছেলে তো তাই নয়। কোনোদিন এই যে বাবা মায়েদের কথা বলছিলাম, সেদিন এক বাবা এসে বলছিলেন, দিদি এইসব কথা কি আলোচনা করা যায়? মানে এটা কি খাওয়া দাওয়া, ঘুম, বাথরুম যাওয়ার থেকে বেশি কিছু একটা? আমরা আননেসেসারি আমাদের সারা জীবন ধরে সেক্সকে এত বেশি গ্লোরিফাই করেছি আমাদের জীবনে, তাই জন্য আজকে এই সর্বনাশ। কিসে কি এমন একটা ব্যাপার? সারা জীবন আমরা সেক্সুয়াল অ্যাক্টিভিটিকে একটা গ্লোরিফাই করে গেছি শুধু, এটা তো তার বেশি কিছু নয়। আমাদের দেশের কে বলুন, আপনারা জানেন যে রিপ্রোডাক্টিভ রাইট, রিপ্রোডাক্টিভ হেলথ, সেক্সুয়াল রাইট, সেক্সুয়াল হেলথের কী তফাৎ? অ্যান্ড হোয়াট আর অল দিস থিংস? আপনারা কেউ জানেন? কোনো পড়াশোনা? What is reproductive health? It's really, really related physical, social, mental health of yourself. প্রত্যেকের, মেয়ের এবং ছেলের। আমরা কেউ পড়াশোনা করেছি কোনোদিন এই নিয়ে? সুপ্রিম কোর্ট বলে একটা স্বামী স্ত্রীর মধ্যে কনজুগাল লাইফ যদি না হয়, তাহলে ডিভোর্স হতে পারে। তাহলে বুঝতে পারছেন তো যে কনজুগাল লাইফ মানে সেক্সুয়াল ব্যাপারগুলো কত ইম্পর্টেন্ট। আমরা কোনোদিন কথা বলেছি এই নিয়ে? না, আমরা এই কথা দরজা বন্ধ করে বলি। সেক্স আমাদের কাছে এত বড় ট্যাবু, অথচ এই ব্যাপারটাই পারফর্ম করার জন্য আমরা বিগ ফ্যাট ওয়েডিং করি। তখন আবার এটা পারফর্ম না হলে আমাদের কি গন্ডগোল হয়ে যায়, বাবা হলো না কোনো কিছু, তাহলে কি, তাহলে গন্ডগোল আছে দুজনের মধ্যে কোনো। এই হচ্ছে আমরা টোটাল হিপোক্রিট। আমরা কোনোদিন পড়াশোনা করেছি? আমরা কোনোদিন ছেলে মেয়েকে সুস্থ এগুলো শিখিয়েছি যেগুলো পড়াশোনা করে ভাই? রিপ্রোডাক্টিভ হেলথ, রিপ্রোডাক্টিভ রাইট, সেক্সুয়াল হেলথ, সেক্সুয়াল রাইট, এগুলো মানুষের রাইটের মধ্যে পড়ে। আমরা কোনোদিন জানি? আজকে সব ছেলেরা আসছে দেখছি হাঁ করে মুখের দিকে তাকিয়ে আছে, বউ চলে যাচ্ছে ইম্পর্টেন্ট বলে, ওনার তার কোনো প্রতিবাদ নেই। তো এগুলো যে টেস্ট করাতে হয়, বাবা মা সেটাও করতে দেবে না, কি না সবাই জেনে যাবে, লজ্জা। মানে আপনার ছেলেকে ইম্পর্টেন্ট বলে চলে যাচ্ছে, আপনি চুপচাপ শুনে নেবেন? আমাদের দেশে যে মেয়েরা কত ফ্রিজিড, তার জন্য কত পুরুষ মানুষের জীবন নষ্ট হয়ে গেল সারাদিন, কেউ বলবে না। আপনি কোনো পুরুষের মুখে শুনেছেন তার স্ত্রী ফ্রিজিড? কেন মেয়েরা বিছানায় ফ্রিজিড হতে পারেন না? বলা যাবে না। আমাদের দেশের মেয়েরা তো দেবী বা ঈশ্বরী, এই কথা বলা যাবে নাকি? বহু মেয়ে হতেই পারে, এটা একটা রোগ। মেয়েটির হয়তো জীবনে ছোটবেলা এমন ট্রমা ছিল, হয়তো কোনোভাবে অত্যাচারিত হয়েছেন মেয়েটি, হয়তো কত অসুখ হয়েছিল, চিকিৎসা করলে সেরে যেত। মেয়ের বাড়িতেও জানেই না মেয়ে সম্পর্কে, মেয়েটি নিজেই জানে না। ছেলেটিরও হতে পারে। আমাদের এখানে না বহু বছর আগে বলিউডে একটি সিনেমা এসেছিল, তখনকার সময়ের কত এগিয়ে থাকা সিনেমা, সম্বন্ধ বলে, অশোক কুমার, বিনোদ মেহরা, রতি অগ্নিহোত্রী, এই সেম টপিক নিয়ে। কেউ দেখেছে নাকি সেসব জিনিস? হতেই পারে একটা ছেলেরও অসুখ হয়ে থাকতে পারে, ট্রমা থাকতে পারে, কোনো প্রবলেম হয়ে থাকতে পারে, তার জন্য হতেই পারে। কোনো চিকিৎসা করেছেন? কারণ আমরা তো জানেই না, ছেলে নিজেও জানে না। এসব নিয়ে কথাবার্তা হলে বলবে ভদ্রমহিলা কি বলছেন, কিন্তু ভদ্রমহিলা ঠিক কথা বলছেন। আজকে ছেলেদের, তারপরে আজকে ছেলেদের স্ট্রেস, আজকে এই আইটিতে চাকরি, সারাদিন কাজ করছে, সারাদিন ফাস্ট ফুড খাচ্ছে, কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে, খেয়ে খেয়ে জীবনগুলো শেষ হয়ে যাচ্ছে। তো খেলাধুলার মধ্যে কোনো ব্যাপার নেই, সারাদিন মোবাইলের মধ্যে মুখ গুজে বসে আছে, কোনো ক্রিয়েটিভিটি নেই, কোনো কিচ্ছু নেই, এখান থেকে আরও নষ্ট হয়ে যাচ্ছে তো জীবন। সব কিছুর সঙ্গে সব কিছু কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোনো মাথার কাজ নেই, কোনো কিচ্ছু নেই তো, চর্চা নেই তো, বুদ্ধিবৃত্তির চর্চা নেই, ওটাকে বুদ্ধিবৃত্তির চর্চা বলে না। বললাম তো, রাজনীতিতে আগ্রহ নেই, খেলাধুলায় আগ্রহ নেই, পারিপার্শ্বিক সমাজ পরিবেশ নিয়ে কোনো আগ্রহ নেই, পাশের বাড়ির মানুষটা মরে গেল কিনা তাই নিয়ে আগ্রহ নেই, কারোর জন্য কিছু করব তাতে আগ্রহ নেই,
কতগুলো ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাচ্ছি, কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি, আর ওই সারাদিন একটা জায়গায় বসে কতগুলো কাজ করে যাচ্ছি। বেঢপ চেহারা হয়ে যাচ্ছে সমস্ত অল্প বয়স থেকেই। আমার কথা ভাল লাগছে না শুনতে, কিন্তু আমি ঠিক কথা বলছি। বুদ্ধিবৃত্তির চর্চা নেই তো কারুর। আইকিউ ইকিউ এসব কিন্তু অন্য জিনিস। ইমোশনাল কোশেন্ট আজকে দুনিয়ায় তাই নিয়েই পড়াশোনা হয় শুধু। তার মানে কিন্তু কতগুলো হাউ হাউ করে কান্নাকাটি রাগারাগি ওগুলো নয়। আজকে মানে হাউসওয়াইফ ব্যাপারটা খুব কমন। ওকে, হাউসওয়াইফ কথাটা আমার কাছে খুব আপত্তিকর। কেন না না, সে তাদেরও বিরাট কাজ। একটা বাড়িতে যে মহিলারা থাকেন তারা বিরাট কাজ করেন, যে নামেই ডাকা হোক, সে গোলাপ যে নামে ডাকুর মতন, তাদের বিরাট কাজ। আমাদের যে মা ঠাকুমারা ছিলেন তারা একটা একটা পরিবার গড়ে দিয়ে গেছেন। আজকেও যে মেয়েরা সত্যি, অনেক মেয়ে আছেন যারা সংসারে থাকছেন, প্রচুর কাজ করছেন, এবং তারাও একটা একটা পরিবার গড়ে দিচ্ছেন। অনেক মেয়ে এখনো আছেন যারা এটাকে ভীষণ ছোট কাজ বলে মনে করেন। আমি তাদের জন্য খুব দুঃখ পাই। এখনো আমি মনে করি ফ্যামিলি ফার্স্ট। আমি যে এত কাজ করি, আমি বাড়ির চৌহদ্দিতে ঢুকলে মনে করি না যে আমায় টিভিতে দেখা যায় বা আমি পডকাস্ট করে বেড়াই। ঠিক, আমার কাছে এখনো আমার ফ্যামিলি ফার্স্ট বলেই মনে করি। আর যে আমি নারী পুরুষ উভয়ের সবকিছু শেখা উচিত, কারণ এগুলো না খুব নর্মাল লাইফ স্কিল। আমি মনে করি আজকের দিনে, আগেও চিরকাল মনে করে এসেছি, মায়েদেরও বলি ছেলেদেরও সব শেখান। যেদিন ছেলেরাও সব শিখতে পারবে সেদিন কিন্তু এই নারী পুরুষ নিয়ে এটা থাকবে না। মেয়েরাও ভাবতে পারবে না বাবা তুমি তো কিছুই করতে পারো না, আর ছেলে না থাকলে তোমার কি হবে, কেউ এটা ভাবতে পারবে না। সবার সব, মেয়েদেরও সবকিছু শেখা উচিত, ছেলেদেরও সবকিছু শেখা উচিত। এই রান্না বান্না, ঘর মোছা, তরকারি কাটা, এমন বড় কিছু সবার সব শেখা উচিত। মেয়েদেরও সবকিছু শেখা উচিত, ছেলেদেরও সবকিছু শেখা উচিত। একটা মেয়ে গাড়ি চালাতে পারো এমন বড় কাজ নয়, আর একটা ছেলে রান্না করতে পারো এমন বিরাট কিছু কাজ নয়। কেন বিদেশে গেলে সবাই সব করছেন না? দেশে থাকলে মায়েরা খালি আমার বাবুকে দিয়ে তুমি রান্না করাচ্ছ কেন? আপনার বাবু কোন অজানি দেশের না জানি কি একটা রান্না করলে আপনার বাবুর এমন হয়ে যাবে? ঠিক, কিসের জন্য? এইখান থেকে কিন্তু সব কনফ্লিক্টটা শুরু হয়েছে। তেমনি মায়েরাও তো আজকাল হয়েছেন, আমার মামুনিকে কিন্তু গ্যাস জ্বালাতেও দিন, এবার বিরাট করেছেন আপনি। কেন? কি কারণ আমি বুঝতে পারছি না। সবাইকে সব শিখতে হবে, তবেই আপনি একজন প্রপার মানুষ হয়ে উঠবেন। লেখাপড়ার সঙ্গে এসবগুলোর কোনো বিরোধ নেই, লেখাপড়া তার জায়গায়। তা আপনার মেয়ে বিদেশ গেলে তো সব করবে, তখন কি হবে? তখন সব ভাল লাগছে নাকি? তা যারা এরোস্টেস তারা তো যখন ঘুরে ঘুরে দেন সব কিছু সবাইকে, তখন তো সব কিছু ভাল লাগে। তখন সেটা কাজ না, মাইনে পাচ্ছেন বলে। আমি বুঝি না কিছুই। আর হোম মেকার, হাউস ওয়াইফ এসব কি? আমার বাড়ির কাজ আমি করছি, তা প্রবলেমটা কোথায়? আপনি বলুন না। না যাই বলে ডাকে, আমি যে বললাম গোলাপ যে নামে ডাকার মতন, গোলাপ ফুল তো গোলাপ ফুলই থাকে। তো আমার বাড়ির কাজ তো আমিই করবো, তা সেটার জন্য আমি নিজেকে এত ছোট ভাববো কেন? বাড়িতে যদি আমি থাকছি, আমার যদি সংসারটা ভেঙে গিয়ে না থাকে, তাহলে তো আমারই স্বামী, আমারই সন্তান, আমার শ্বশুর শাশুড়ি, কি আমারই বাবা মা। অনেকে তো বাবা মা আজকাল একসঙ্গে থাকেন, তা প্রবলেমটা কোথায় সে কাজ করতে? আর যদি এমনি আমরা নিজেরা একাই থাকি, তাহলে তো বাড়িটা আমার, উভয় তো করতে পারি সে কাজ। আর যদি আমি একাও করছি, তাতে বা সমস্যা কোথায়? সমস্যা নেই। ইভেন আমরা তো যারা এখানে অফিসে আছি, আমার যত ছেলেরা, আমার ছেলেরা কিন্তু সব পারে। এখানে ওরাই খাবার বাড়ছে, ওরা চা বানাচ্ছে, ওরাই সব কিছু করছে। আমার ছেলেদের থেকে সবার শেখা উচিত। আমার এত বড় গণেশ পুজোতে সব কিছু ওরা করে। ইন্ডাস্ট্রিয়াল জায়গাতেও মোস্ট অফ দ্য শেফস আর মেন ওনলি, মানে মোস্ট অফ দ্য শেফস, ছেলেরা বলছি না মেয়ে নেই। এক্সপোজার বড়তে সবকিছু ছেলেরা। তাহলে আর মেয়েরা নেই বলে আমি সেটা বলছি না, কারণ মেয়েরাই বা থাকবেন না কেন? মেয়েরাও তো সব পারেন, করতে না পারেন তো এরকম তো নয়। যেই মায়েরা মনে করছেন না আমাদের মেয়েরা কিছু পারে না, সেই মায়েদের জন্য আমার খুব দুঃখ হয়। সেটা কিন্তু কোনো গুণ নয়, ডিসক্রেডিট। সেটা আপনার মেয়ে যদি কিছু না পারে, খুব বড় ডিসক্রেডিট। আপনি মেয়েকে তাহলে মানুষ করতে পারেননি। এই পরিস্থিতিটার জন্য সরকারকেও কিছু ভাবে দায়ী করেন। আমি কিন্তু পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের কথা বলছি না। সরকার আর রাজনৈতিক দল কোনোদিন এক নয়। আমাদের এই বড় ভুল থেকে আমরা বেরোতে পারছি না বলেই আমাদের এত প্রবলেম। সরকারকে তো, সরকারের ভাবা উচিত ছিল যে আইন এরকম একপেশে হওয়ার আগে সবার জন্য আইন হওয়া দরকার। ওকে, এই জিনিস হলে একদিন মিসইউজ হবেই। আজকে এত প্রকল্প ছেলেদের জন্য হওয়া দরকার। ছেলেগুলো কোথায় যাবে? আজকে একটা একটা ভোট আমরা জিতে আসছি, আমরা কি মেয়েদের দৌলতে পারছি? ক্ষমতা আছে মেয়েদের একটা একটা ইলেকশন করাবার? সম্ভব না, কারণ আমাদের দেশে তো ভোট মানেই খানিকটা রিগিং, খানিকটা গোলাগুলি, খানিকটা মারামারি হবেই। মেয়েরা এর মধ্যে থাকতে পারবে না। তাহলে ছেলেদের জন্য আমাদের কিছু দেওয়া উচিত। ছেলেরা না চাইতে সব করে যাচ্ছেন, কতদিন করবেন আমি জানি না, কিন্তু সরকারের এটা ভাবা উচিত ছিল। সব সরকারের, কোনো সরকার আজ পর্যন্ত স্বাধীনতার 75 বছরে কেউ ভাবেননি, কারণ ছেলেরাও কোনোদিন চাননি। ছেলেরা সবসময় ভেবেছেন ঠিক আছে। ছেলেরাও ভাবেনি, কারণ রামকৃষ্ণ বলেছেন বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না। ছেলেরাও কি কোনোদিন চেয়েছেন? বলেছেন আমাদের অসুবিধা হচ্ছে, কেন নেই? ঠিক, তাহলে কেন বলেননি? সবার উপর দোষ চাপিয়ে দিয়ে লাভ নেই। কখনো সরকার, কখনো মেয়েরা, কখনো এরা। ছেলেরাও কোনোদিন নিজের অধিকারের কথা সবাইকে নিজের অধিকার নিজেকে বলতে হবে, নিজের অধিকার ছিনিয়ে নিতে হবে।
ছেলেরা কোনোদিন কেন বলেননি আমি জানতে চাই? আপনাদের অধিকার তো প্রথম থেকেই নেই, এবং এ ধরনের জিনিস ছেলেদের প্রতি চিরকালই হয়ে এসেছে। তখন মেয়েদের কাছে আইন ছিল না। ম্যাম, বিভিন্ন প্রকল্প, বিভিন্ন রিজার্ভেশন, সে আপনি চাকরির ক্ষেত্রে বলুন, শিক্ষার ক্ষেত্রে বলুন, ইনফ্যাক্ট পলিটিক্যাল যে সিট ডিস্ট্রিবিউশন, সবকিছুতেই তো উইমেনদের রিজার্ভেশন রয়েছে। সেটাকে আপনি কি চোখে দেখেন? না, আমি ঠিক চোখে দেখি না। কারণ আমার কথা, মেয়েরা বলছেন না মেয়েদের বিকাশ, মেয়েদের সব কিছু রিজার্ভেশন করে নিতে হবে কেন? যোগ্যতায় নিন। আচ্ছা, কেন রিজার্ভেশন করে নেব? যোগ্যতায় নিন আপনারা। বলুন, মেয়েদের সবার আগে প্রতিবাদ করা উচিত ছিল যে না, আমরা রিজার্ভেশন চাই না, আমরা যোগ্যতায় লড়ে নেব। মেয়েরা তো যোগ্য হয়েছেন এখন, মেয়েরা শিক্ষিত, মেয়েরা চাকরি বাকরি করছেন, মেয়েরা তো সব কিছুতে আছেন। তাহলে মেয়েরা কেন বলতে পারছেন না আমাদের রিজার্ভেশন চাই না, আমরা যোগ্যতায় লড়ে নেব? রিজার্ভেশন মানে কিন্তু আপনার এখানটা ছোট করে দেওয়া হচ্ছে, তুমি একটু দুধ ভাত এলেবেলে, তাই না? আমি যোগ্যতায় লড়ে নেব সব কিছু, আমার রিজার্ভেশন চাই না। আমি রিজার্ভেশন নেব কেন? রোজ দেখি মানে জেনারেল ট্রেনগুলোতে ঝুলে ঝুলে যাওয়া হচ্ছে, যেখানে এবং এখানে কিন্তু মেয়েরাও খুব প্রতিবাদ করছে। কলকাতায় যে লেডিস বাস চালাচ্ছে এতে কিন্তু আমি বহু মেয়ের প্রতিবাদ দেখলাম ফেসবুক জুড়ে। মেয়েরাও কিন্তু সবসময় খুশি হন না এতে। কিছুদিন আগে ফাদার্স ডে গেল, আর মানে ছোটবেলা থেকে দেখে আসছি মাদার্স ডে যতটা না, আমাদের ছোটবেলা মাদার্স ডে কিছু ছিল না, বলে তো লাভ নেই। এসব আমার ছোটবেলা দেখেছি মোটামুটি অনেক বেশি সেলিব্রেটেড, ফেসবুকে পোস্ট বলে হবে না। এখন এবারে ফাদার্স ডে প্রচুর সেলিব্রেশন, সে হয়তো আমরা অনেক বছর ধরে কাজটা করছি সবাই মিলে, এখন একটু এবছর ফাদার্স ডে প্রচুর সেলিব্রেশন। আমি বরং বলবো মাদার্স ডে তে অতটা হয়তো দেখিনি, এবছর ফাদার্স ডে বিরাট পোস্ট সবার, সবকিছু প্রচুর সেলিব্রেশন। আমরা তো এবছর একটা ওল্ড এজ হোমে গিয়েছিলাম, অত্যন্ত না এটা বললে হবে না। ফাদার্স ডে সেলিব্রেশনও লাস্ট 2 বছর অনেক বড় বড় রেস্টুরেন্ট ছাড় দেওয়া থেকে শুরু করে সবাই অনেক বড় বড় জায়গা সবাই ছাড় দিচ্ছে, যেটা সত্যি সেটা মানতে হবে। ফাদার্স ডে সেলিব্রেশন এখন শুরু হয়েছে একদম, অনেকে বাবার সঙ্গে ছবি দেওয়া, তার মধ্যে অনেক সেলিব্রিটি আছেন, সবাই আছেন, সবাই ছবি দিচ্ছেন। এটা সমাজে না এরকম রেভলিউশন হয় না, সমাজে এভলিউশন লাগে, সময় লাগবে, বিবর্তন হবে, হতে বাধ্য হবেই। আমি বলি ফাদার্স ডে হবে বলে মাদার্স ডে হবে না, কে বললো? মায়ের ভূমিকাও অসীম গুরুত্বপূর্ণ জীবনে, কিন্তু আমরা বারবার বলে এসেছি বাবা মা দুজনেই গুরুত্বপূর্ণ, ঠিক, বাবার ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ, এটা মানতে হবে। আমার বাংলা কথা, আমি কোনোদিন বলছি না নারীরা অত্যাচারিত নন, কিন্তু পুরুষও সমানভাবে অত্যাচারিত, এটা মানুন, এটা মানতে হবে। পুরুষ মানুষ বলেন না, খানিকটা তার ইগো, কারণ পুরুষ মানুষ তো ভাবেন আমি সংসারের কর্তা, আমার কথা কি করে আমি বলবো। তো এটা মানুন আপনারা, না মানলে সময় বয়ে যাচ্ছে, এরপরে বিরাট গন্ডগোল হবে। কারণ এই পুরুষের কেউ কেউ মেয়েদের বাবা, কেউ ভাই, কেউ ছেলে, কেউ স্বামী, কেউ বন্ধু, কাজে মানতে হবে, এটা বুঝতে হবে সবাইকে। পুরুষরাও অত্যাচারিত বিভিন্নভাবে, কেউ সংসারে, কেউ অফিসে, কেউ রাস্তাঘাটে, কেউ বিভিন্ন জায়গায়, এটা মানতে হবে। না মানলে সময় বয়ে যাচ্ছে, কিন্তু এটা বলতে চাই। আমরা কোথাও নারী বিদ্বেষী নই, কোথাও নারী, আমার এখানে ওমেন ফর মেন বলে আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে আমার এই যে এত ছেলেরা আসেন, তাদের মায়েরা, বোনেরা, কাকিমা, পিসিমা, দিদিমা, কারুর ওয়াইফ, কারুর মেয়ে, বহু লোক আছেন। কাজে আমরা কোথাও নারী বিদ্বেষী নই, কিন্তু বারবার বলছি, সতর্ক করছি, পুরুষ মানুষ অত্যাচারিত ভীষণভাবে, সেটা মানুন, সেটা মানতে হবে। পুরুষ মানুষের জন্য কিছু দরকার, না দরকার হলে আপনারাই সবচেয়ে বড় বিপদে পড়বেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার মানে আমি হয়তো ভেবেছিলাম যে এই ইন্টারভিউটা শুরু করার আগে যে না, আমি আপনার যতগুলো ইন্টারভিউ দেখেছি এর আগে, আমি অসম্মতি প্রকাশ করব অনেক কিছুতে। হ্যাঁ, অসম্মতি ঠিক আছে, হতেই পারে না, কিন্তু আমি পারিনি, সত্যি বলছি। মানে আমি চাইনি যে আপনার মানে ইমেজটা সব সময় এরকম মানে নারী বিদ্বেষী থাকুক। আমি চেয়েছি, আমি নারী বিদ্বেষী তো নই। আর সবচেয়ে মজার কথা বলি, অনেকের ভুল ধারণা, একটা মজার কথা বলি, আমায় কিন্তু মহিলারা যতটা ভালোবাসেন, অনেক পুরুষ কিন্তু বরং আমার বিপক্ষে কথা বলেন। কারণ আমি যখন যেখানে যাই, মেয়েরা যেভাবে আমার সঙ্গে ছবি তুলতে আসেন, আমি নিজেই কিন্তু খুব অবাক হয়ে যাই। মানে এরকম তো হওয়ার কথা নয়, কিন্তু মেয়েরা যেরকম ভালোবাসেন আমাকে, অনেক মহিলা এ কথাও বলেন, আপনি না আমার স্বপ্ন, আপনার সঙ্গে একটা ছবি তোলা না আমার ড্রিম। আমি তো এরকম তো হওয়ার কথা ছিল না, কিন্তু আজকে মহিলারা পাশে না থাকলে কিন্তু এখানে আসা হতো না। আমাকে যেভাবে মেয়েরা ভালোবাসেন, যেভাবে এগিয়ে এসেছেন আমার জন্য মেয়েরা, বা যতটা আমাকে বলেন, আমার সাপোর্ট করেন সবকিছুতে, অনেক, কিন্তু পুরুষ মানুষ আমায় নিয়ে অনেক ট্রোল ভিডিও বানান, এটা কিন্তু কথা। মহিলারা কিন্তু নিঃশর্ত সমর্থন দিয়েছেন আমাকে, না হলে এখানে আসতে পারতাম না। খুব ভালো লাগলো ম্যাম আপনার সাথে কথা বলে। আমি সিরিয়াসলি বলছি, আমি আমার লাইফে একটা নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছি আজকে, অ্যান্ড এই জন্য আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই সিরিয়াসলি। মানে এক তো ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করার জন্য, আর দ্বিতীয়ত
এত সুন্দরভাবে আমার কোয়ারিজ গুলো মানে অ্যান্সার করার জন্য। না, এর মনে রাখতে হবে এটা একটা লড়াই, অনেকগুলো অধিকারের লড়াই তো চলছে পৃথিবী জুড়ে, এটাও কিন্তু একটা অধিকারের লড়াই, এবং মাথায় রাখতে হবে সারা পৃথিবীতে কিন্তু এই লড়াইটা চলছে। এটা কিন্তু শুধু বাংলায় বা বাংলার ভারতবর্ষে problem না, বা এটা সারা ভারতের পৃথিবীর problem লড়াই। আজকে একটা এরকম লেখা বেরিয়েছে যে মানে পুরুষ মানুষের ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে যে কিরকম সারা পৃথিবীতে জুড়ে। কাজে এটা সবাইকে বুঝতে হবে, এটা কিন্তু সারা পৃথিবীর লড়াই, ভাবার কোনো কারণ নেই সারা পৃথিবীতে পুরুষ মানুষ ভালো আছেন, কোথাও ভালো নেই, এটা সবাইকে বুঝতে হবে। এটা সারা পৃথিবীর লড়াই, অন্য আর 5টা লড়াইয়ের মতোই, এটা বুঝতে হবে সবাইকে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।